কথা। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। আমরা সবাই জানি যে আমাদের রাজ্য বিধানসভা 26-এর নির্বাচনও ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। আমাদের 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল রাজ্যে নির্বাচন হতে চলেছে বিধানসভার। বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করা শুরু করে দিয়েছে। যেমন বিজেপি, সিপিএম আংশিকভাবে তাদের ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছে এবং সিপিএম ছাড়াও এসইউসিআই, সেই এসইউসিআইও আজকে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এবং এই প্রার্থী ঘোষণা করতে গিয়ে এসইউসিআই আমাদের রায়গঞ্জে একজন লড়াকু নেত্রী মাধবীলতা পাল, যার পরিচিতিই হয় আন্দোলনের মধ্য দিয়ে মানুষের সাথে, এমন একজন ক্যান্ডিডেট এসইউসিআই আজকে রায়গঞ্জে ঘোষণা করেছেন। এবং আমাদের ভারত টিভির স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন সেই লড়াকু নেত্রী মাধবীলতা পাল। আজকের সাফ কথায় আমরা সেই মাধবীলতা পালের সাথে আলোচনার মধ্য দিয়ে যাব এবং শুনে নেব তার কাছ থেকে তার নির্বাচন নিয়ে আগামী দিনের সমস্ত পরিকল্পনা এবং কর্মপ্রচেষ্টার কথা। মাধবীলতা, আপনাকে ভারত টিভিতে স্বাগত। আমরা বিভিন্ন মিডিয়াতে জানতে পেলাম যে আজকে আপনার নাম ঘোষিত হয়েছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে। এই মাধবীলতা পালকে আমরা সাংবাদিকতার জগতে প্রথম দেখতে পেয়েছি যে আন্দোলন থেকে কিন্তু শুরু তার জীবনটা, এবং একই জায়গায় একই রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে বিভিন্নভাবে আন্দোলনের মধ্য দিয়ে মানুষের সাথে আপনার একটা পরিচিতি ঘটেছে আমরা দেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন রকম আন্দোলনে মাধবীলতা পাল একটা আন্দোলনের মুখ বলা যায়। সেই মাধবীলতা পালকে এসইউসিআই রায়গঞ্জ থেকে প্রার্থী ঘোষণা করেছে। আপনার কাছে কতটুকু আনন্দের এবং কতটুকু মানে এই বিষয়টা লাগছে, কেমন লাগছে বলবেন? আমার কাছে তো খুবই ভালো লাগছে। দল আমাকে প্রার্থী করেছে, কারণ সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে আপনি বললেন যে শুরু থেকেই আমি আন্দোলন করেছি, এটা যেমন ঠিক, এবং আন্দোলনের সাথে সংগ্রামী বামপন্থার ঝান্ডা ঊর্ধ্বে তুলে ধরার জন্যই দল আমাকে আমার প্রতি আস্থা রেখেছে আর কি, সেই জন্যই আমাকে প্রার্থী করেছে। তো আপনার নিজের কেমন ফিলিংস হচ্ছে? প্রার্থীপদ মানে একটা বড় নির্বাচন, বিধানসভা, এটা কোনো পৌরসভার নির্বাচন নয় বা কোনো গ্রাম পঞ্চায়েতের নির্বাচন নয়, একটা বিধানসভা। সেই বিধানসভার পদপ্রার্থী হচ্ছে আজকে হয়েছেন মাধবীলতা পাল। আপনার কেমন লাগছে, আপনার অভিব্যক্তিটা? আপনি কি এটাকে ভেবেছিলেন যেভাবে আপনাকে এত তাড়াতাড়ি একটা এত বড় দায়িত্বে আপনাকে যেতে বলবে দল? আমার হচ্ছে, আমি সবসময় মানুষের পাশে আছি এবং রায়গঞ্জের মানুষের পাশে আছি। রায়গঞ্জের মানুষ যে সমস্যাগুলোর মধ্য দিয়ে আছে, সেই আগামী দিনে আমি এই সমস্যাগুলো বিধানসভার ভেতরে যেমন লড়াই করব, আবার বাইরে তো লড়াই চালিয়ে যাচ্ছি। আচ্ছা মাধবীলতা, এই আপনি প্রার্থী হয়েছেন এবং আপনার পাশাপাশি আমরা দেখছি সেখানে বিজেপি ক্যান্ডিডেট আছে, শাসক শ্রেণী তৃণমূল আছে, এবং লেফট ফ্রন্ট আছে এবং কংগ্রেস আছে। এবং প্রত্যেকটি দলেরই যারা ক্যান্ডিডেট আছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের যে পেছনে দলের যে আর্থিক সমর্থন সেটা প্রচণ্ডভাবে রয়েছে, এবং তারা একটা অর্থনৈতিক খরচ করে এই নির্বাচনটা লড়াই করবে। এবং সেক্ষেত্রে এই নির্বাচনটা লড়াই করতে গিয়ে অর্থনৈতিক দিক থেকে আপনাকে কতটা অসুবিধায় পড়তে হবে? অর্থনৈতিক দিক থেকে তো অবশ্যই অসুবিধায় পড়তে হবে, কারণ নমিনেশনের খরচ থেকে আরম্ভ করে বিভিন্ন পোস্টার হ্যান্ডবিল করতে মানুষের মধ্যে যাওয়া, এটা আমরা মানুষের দ্বারে দ্বারে যাব, মানুষ আমাদের দেবে। বিগত দিনেও আমাদের দিয়েছে, লড়াই আন্দোলনের সময়েও দিয়েছে, ফলে আমাদের জনগণের প্রতি আস্থা সম্পূর্ণভাবে আছে, ফলে জনগণই আমাকে সহযোগিতা করবে। মানে মানুষের কাছ থেকে আর্থিক সহায়তার মধ্য দিয়ে আপনি আপনার নির্বাচনী খরচ করবেন। হ্যাঁ, আমাদের দলটাই হচ্ছে, এসইউসিআই কমিউনিস্ট দলটাই হচ্ছে জনগণের প্রতি আস্থা রেখেই জনগণের কাছ থেকে নিয়েই করে।
আচ্ছা, নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখছি যে যখন নমিনেশন আপনি ফাইল করবেন তখন নমিনেশন ফাইলের সাথে সাথে একটা ফর্ম ফিল আপ করতে হয়, আপনার কী কী অ্যাসেট রয়েছে এবং আপনি কি চাকরি করেন না কি করেন, এই সমস্ত প্রপার্টি ডিটেলস এগুলো দিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনার মানে কি কি আপনি দেবেন, আজকে কি আছে সেই? না, আমার ব্যক্তিগতভাবে কোনো অ্যাসেট নেই। আচ্ছা, লিকুইড বলুন আর মানে জমি জায়গা বলুন, ব্যক্তিগতভাবে কোনো কিছুই নেই, ব্যাংক ব্যালেন্সও নেই। আমি একজন এসইউসিআই দলের কর্মী। আমি জনগণের প্রতি আস্থা রাখি, আগামীতেও রাখবো এবং জনগণের জন্যই সবসময় আছি, লড়াই চালিয়ে যাব। এই যে নির্বাচনে আপনি লড়াই করবেন, এই নির্বাচনে লড়াই করতে গিয়ে আপনার প্রধান প্রতিপক্ষ কে হবে? শোনেন, প্রধান প্রতিপক্ষ বলতে আমরা যেটা যুক্তি দিয়ে বিচার করে মানে মনে করি যে প্রতিপক্ষ হচ্ছে মানে দল হচ্ছে আসলে দুটো, একটা হচ্ছে শোষক শ্রেণীর দল, একটা হচ্ছে শোষিতের দল। ফলে শোষক শ্রেণীর দলের ঝান্ডা অনেক রকম থাকতে পারে। ফলে আপনি যেটা বললেন যে বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল দাঁড়িয়েছে, তারা শোষক শ্রেণীর পক্ষে, একমাত্র হচ্ছে এসইউসিআই দল শোষিতের পক্ষে। ফলে প্রতিপক্ষ এখানে আমার শোষক শ্রেণী, মানে শোষক এবং শোষিত। তাহলে আপনার সেক্ষেত্রে তৃণমূল এবং বিজেপিকে আপনি বলছেন যে শোষক, মানে শুধু তৃণমূল বিজেপি নয়, যারা পুঁজিপতি শ্রেণীর সেবা করছে সেই সমস্ত দলগুলোই হচ্ছে শোষক শ্রেণী। না, তারা তো তৃণমূল তো পড়েই যাচ্ছে আপনার কথায়। হ্যাঁ, তৃণমূল পড়ে যাচ্ছে অবশ্যই। তৃণমূল যদি পড়ে যায় শোষক শ্রেণী এবং আপনি যে প্রতিনিধিত্ব করছেন সেটা শোষিত শ্রেণীর প্রতিনিধিত্ব করছেন, তাহলে এই যে শোষক এবং শোষিত, এই তৃণমূলের সঙ্গেই তো আপনারা একসময় ঘর করেছিলেন। তো তখন কি আপনার শোষক বা শোষিত এটা আপনারা ভেবেছিলেন কখনো? না, আমরা ঘর করিনি, আমরা ভোটের জন্য তাদের সাথে যাইনি। কারণ সেই সময় চাষিদের উপরে যেভাবে অত্যাচার নামিয়ে এসেছিল বিগত দিনের বামফ্রন্ট সরকার, আচ্ছা, এবং সেখানে বামপন্থার ঝান্ডাটাকে তারা ফেলে দিয়েছিল। আমরা সেটাকে তুলে ধরার জন্যই, সাধারণ মানুষ যেহেতু লড়াইয়ে আছে এবং সাধারণ মানুষের সমস্যা, এসইউসিআই দল মনে করে যে আন্দোলনে আছি, থাকবো, সেই কারণেই আমরা ঝান্ডাটা তুলে নিয়ে আমরা লড়াইয়ে তাদেরকে নিয়ে এসেছিলাম। আমরা ঘর করতে যাইনি। আচ্ছা, ঘর করতে গেলে তো আমরা মানে আমাদের তৃণমূলের হাত ধরে সংগ্রামটাকে আপনি শক্ত করতে গিয়েছিলেন। তৃণমূলের হাত ধরে ঠিক নয়, আন্দোলন যেহেতু চলছে, ওখানে চাষিরা যেভাবে লড়াই করছে তাদের উপর সিঙ্গুর। হ্যাঁ, সিঙ্গুর। আচ্ছা, তো সেই ব্যাপারে সিঙ্গুরের আন্দোলনটাকে আপনারা সেই সময় তৃণমূলকে সমর্থন জানিয়েছেন? না, সমর্থন আমরা জানাইনি। আমরা একত্রিতভাবে, সেখানে তৃণমূল এবং এসইউসি বলে কিছু ছিল না, সেখানে একটা মঞ্চ তৈরি হয়েছিল, যে মঞ্চে সকলেই আসতে পারত। মানে ভূমিরক্ষা একটা কমিটি, হ্যাঁ, ভূমিরক্ষা কমিটি হয়েছিল। ফলে ভূমিরক্ষা কমিটির পক্ষ থেকে আন্দোলনটা হয়েছিল। আচ্ছা, এখন যেমন যে আপনারা তারপরে তৃণমূলের সঙ্গে আপনাদের বিচ্ছেদ ঘটে গেল, যেটুকুই থাক না, আমরা শর্ত দিয়েছিলাম কিন্তু মমতা ব্যানার্জিকে, যে শর্ত দিয়েছিলাম যে এই শর্তের ভিত্তিতে, 13টা শর্ত ছিল আমাদের, এই শর্তের ভিত্তিতে আমরা আন্দোলন করব। সেই শর্তটা উনি যতদিন মেনেছে ততদিন আমরা আন্দোলনে ছিলাম। যখন উনি শর্তটাকে ভঙ্গ করলেন তখনই আমরা সেই রাস্তা থেকে ফিরে এসেছি। আমরা একক শক্তিতেই লড়াই করছি। আচ্ছা, তারপরে ফিরে এসে লেফট ফ্রন্ট যারা এখন ক্ষমতাতে নেই, অন্যান্য দলগুলো, তো আপনারা তো সেই লেফট ফ্রন্টের সঙ্গে কি কোনো জায়গায় কি আপনারা কাজ করছেন? না, আমরা কোনো জায়গায় কাজ করছি না। কিছু ট্রেড ইউনিয়ন আন্দোলনের ক্ষেত্রে করছি। আচ্ছা, আন্দোলনে, লড়াই, ভোটে নয়। ফলে আমরা, কারণ হচ্ছে লেফট ফ্রন্ট দক্ষিণপন্থী শক্তিগুলোর সাথে যাচ্ছে, তারা ভোটে জিতে ক্ষমতা দখল করতে চায় একই রকম ভাবে। সেই কারণে আমরা বলেছি যে লড়াইয়ে থাকবো। দক্ষিণপন্থী দল বলতে কাদের আপনি বোঝাচ্ছেন? দক্ষিণপন্থী দল, দক্ষিণপন্থী দল কংগ্রেসের সাথে আঘাত করছে। আচ্ছা, হ্যাঁ, সেই কারণে। কিন্তু সেই আঘাতটা তো এখন ভেঙে গিয়েছে, এখন তো নেই। এখন তো এই নির্বাচনে তো কংগ্রেস বলছে 294 আসন দেবে, সিপিএমরাও বলছে তারা আলাদা বলছে, দেখুন এখন বলছে, পরবর্তীতে ইলেকশন মানে নমিনেশন হোক,
তার পরবর্তীতে কিভাবে ওরা যোগাযোগ করবে সেটা তো আপনি ভালো জানেন। মানে হ্যাঁ। সিপিএম এর সঙ্গে কংগ্রেসের যে যোগাযোগ এটাকে আপনারা ভালোভাবে নেননি? না, নেইনি, কারণ আমরা মনে করি যে আচ্ছা। একমাত্র প্রকৃত বামপন্থী শক্তিই পারে মানুষের পরিবর্তন আনতে। কারণ এই সমস্ত দলগুলো হচ্ছে পুঁজিপতি শ্রেণীর সেবা করে যাচ্ছে। আমাদের দেশে যে সমস্ত মানে পুঁজিপতি শ্রেণী আছে, টাটা, বিড়লা, গোয়েঙ্কা থেকে আদানি থেকে আরম্ভ, মুকেশ আম্বানি থেকে আরম্ভ করে, তাদের পদলেহনে চলছে। ফলে তাদের সাথে আমরা ভোটে আঘাত করে ক্ষমতা দখল করে নিলাম, 2-3টে সিট পেয়ে নিলাম, তারপরে সেই পার্লামেন্টের ভেতরে গিয়ে জনগণের উপরে একটা মানে জনগণ বিরোধী একটা আইন নিয়ে আসলাম, নীতি নিয়ে আসলাম, এটা কখনো হয় না। ফলে আমরা একক শক্তিতেই লড়ছি। ওয়েস্ট বেঙ্গলে 230টা আসনে আমরা লড়ছি এবং আমরা জিতলেও একক শক্তিতেই আমরা জিতব এবং বিধানসভার ভেতরেও লড়াই গড়ে তুলব। আচ্ছা, মাধবীলতা পাল তার রাজনীতি শুরু হয়েছিল, আমি যদি খুব ভুল না বলি, সেটা হচ্ছে ছাত্র সংগঠন ডিএসও থেকে হ্যাঁ, উত্থান হয়েছিল মাধবীলতা পাল। এবং এই যে ক্রমপর্যায়ে কিভাবে আপনি উঠে আসলেন পরপর ধাপে ধাপে, যদি আপনার রাজনৈতিক ব্যাখ্যাটা একটু দেন, যে প্রথম ডিএসওতে আপনি কিভাবে এলেন এবং সেখান থেকে আপনার ডিএসওকে এত বেশি ভালো লাগলো যে তারপর আপনি আর অন্য কোনো দিকে তাকাননি এবং ডিএসওর পর থেকে এসএসসিআই, এই ধাপটা একটু যদি বলেন। প্রথম হচ্ছে যে আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন স্কুলে পাশফেল যে বিগত দিনের সরকার তুলে দিয়েছিল এবং ইংরেজি শিক্ষা তুলে দিয়েছিল, যেহেতু আমরা ইংরেজি পড়তে পারিনি, বহু জেনারেশন আমাদের সময় থেকে বহু জেনারেশন ইংরেজি পড়তে পারেনি সরকারি স্কুলে। যেহেতু আমি একটা নিম্নবিত্ত পরিবারের মেয়ে, আমরা প্রাইভেট স্কুলে পড়তে পারিনি, সরকারি স্কুলে পড়েছি, ইংরেজি পড়তে পারিনি। তখন হচ্ছে ডিওসোর পক্ষ থেকে এই ইংরেজি চালুর দাবিতে লড়াই আন্দোলনে আমাদের আহ্বান করেছিল। মানে আমরা সেই ইংরেজি তুলে দেওয়ার পরে আপনি ঢুকে গেলেন? হ্যাঁ হ্যাঁ, এবং এই আন্দোলনের সাথে আমি যুক্ত ছিলাম, ইংরেজি ফিরিয়ে আনার দাবিতে, এবং সেখান থেকে আপনার মানে রাজনৈতিক যে ক্যারিয়ার শুরু হলো। হ্যাঁ, ক্যারিয়ার শুরু হলো। তারপরে ডিএসওর সঙ্গে কিভাবে পরিচিতি ঘটলো, কিভাবে হলো? এই আন্দোলনে গিয়ে ডিএসওর সাথে আমার পরিচয় ঘটলো এবং সেখানে আমি দেখলাম যে আমাদের দেশ যারা স্বাধীন করেছে, নেতাজি, ক্ষুদিরাম, ভগৎ সিং, আশফাকুল্লাহ, এদের আদর্শ নিয়ে ডিএসও চলছে। এবং আমাদের পার্টির প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষ, যিনি বলেছেন যে গরিব মানুষের পাশে সবসময় থাকতে হবে এবং লড়াইটাকে নিজের জীবনেও প্রয়োগ করতে হবে। ফলে আমি এই আদর্শিত হয়ে আমি ডিএসওর সাথে যুক্ত হই এবং আমি কলেজ লাইফেও ব্যাপক লড়াই গড়ে তুলি। এই এলাকাতেও, রায়গঞ্জে এবং এই জেলার প্রত্যেকটা অঞ্চলে আমি বিভিন্নভাবে আন্দোলন গড়ে তুলি। এবং এই কলেজের মানে যে আন্দোলনটা করেছেন, তারপরে আমরা দেখলাম যে কলেজ লাইফের পরেও বিভিন্ন সময় যে ওই স্কুল কলেজে ভর্তি ফি বাড়িয়ে দেওয়া, সেটা নিয়েও তো আপনাকে হ্যাঁ হ্যাঁ, সেটা এখনো করছি। হ্যাঁ, সেটা কোন ব্যানারে, সেটা কিসের কোন ব্যানারে সে আন্দোলন? সেটা অভিভাবক কমিটি, আচ্ছা হ্যাঁ, ডিওসোর ব্যানারে, আচ্ছা, সংগ্রামী যৌথ মঞ্চের, হ্যাঁ, গণমঞ্চের ব্যানারে। কারণ রেশন আন্দোলন থেকে আরম্ভ করে নারী পাচারের বিরুদ্ধে আমি আপনাদের সহযোগিতা নিয়ে আমি এই জেলাতে 35টা মহিলাকে উদ্ধার করেছি, মেয়েকে উদ্ধার করেছি বিভিন্ন পতিতালয় থেকে। শিশু পাচারের বিরুদ্ধে লড়েছি, কিডনি পাচারের বিরুদ্ধে লড়েছি এবং কিছু জনকে শাস্তি দিতে পেরেছি। এটা আমার নিজের গর্ব যে আপনারা ছিলেন এবং রায়গঞ্জের মানুষ ছিল, এই জেলার মানুষ আমার পাশে ছিল। আপনি যেটা বললেন যে কিডনি দিয়ে যেটা আমাদের রায়গঞ্জ একটা প্রবলেম, সেটা হচ্ছে বিন্দলের জালিপাড়া। হ্যাঁ, সেটা কি জালিপাড়ায় কোনো আন্দোলন করেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানেও করেছিলাম, রায়গঞ্জেও করেছিলাম, থানা ঘেরাও করেছিলাম, মানে ডিএম অফিসে আমরা গিয়েছিলাম। এই কিডনিগুলো নিয়ে একটু যদি বলেন, যেটা তো আমাদের জানা দরকার আছে, এই কিডনিগুলো কিভাবে মানে কিডনি পাচার হয়? কিডনি পাচারটা হচ্ছে ওখানকার যে আদিবাসী সেকশন আছে, 50 জন, সেই সময় 50 জন আদিবাসীকে কাজের মানে লোভ দেখিয়ে, জালিপাড়ার ঘটনা, হ্যাঁ হ্যাঁ, কাজের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিল বাইরে এবং সেখানে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে কিডনি কেটে নিয়ে নেয় আর কিছু 5,000 2,000 টাকা দিয়ে তাদের ফেরত দেয়, হাতে ধরিয়ে দেয়। এইভাবে এটা করেছিল। আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছিলাম এবং মেয়েদেরকেও
প্রণয়ের প্রলোভন দেখিয়ে, কাজের প্রলোভন দেখিয়ে বাইরে বিক্রি করেছিল পতিতালয়ে, সেখান থেকে আমরা উদ্ধার করেছি আন্দোলন করে। কোর্টে আমরা জাজের কাছে পর্যন্ত আমরা গিয়েছিলাম যে আমরা বিচার চাই। সেখানে আমরা পেয়েছি, আন্দোলনের সফল পেয়েছি, মেয়েরা উদ্ধার হয়েছে, কিন্তু এখনো বহু মেয়ে বিভিন্ন জায়গায় আছে। তো আপনার কাজ চলছে? হ্যাঁ, কাজ চলছে আমাদের। আরেকটা জিনিস আমার একটু জানতে ইচ্ছে করে যে একসময় আমিও দেখেছি, সেটা যখন সিপিএমের শেষ সময়ের দিকে, লেফট ফ্রন্টের শেষ সময়ের দিকে আপনাকে দেখছি বিভিন্ন আন্দোলনের সাথে রাজ্যে যখন বিদ্যুৎ বিল বেড়ে যেত, সেই বিদ্যুৎ বিল নিয়ে আপনি আন্দোলন করতেন। এবং সেই সময় আমরা দেখেছি ইলেকট্রিসিটি, যেখানে গ্রুপ ইলেকট্রিক সাপ্লাই অফিস, তার সামনে দাঁড়িয়ে মানুষকে লিফলেট বিলি করতেন এবং গ্রাহকদের আপনি সচেতন করতেন। এটা কিভাবে কি করতেন যদি বলেন, যে এইগুলো কেন করতেন এবং কিভাবে করতেন? একটা বিদ্যুৎ গ্রাহক সমিতি ওয়েস্ট বেঙ্গলে আছে, আপনারা জানেন। ওয়েস্ট বেঙ্গল কেন, গোটা ভারতবর্ষেই আছে। এখানে বিদ্যুতের বিল প্রচুর পরিমাণে নিচ্ছে এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনই দায়ী। বিদ্যুৎকে বেসরকারি মালিকদের হাতে তুলে দিয়েছে। আগামী দিনে আমাদের সাধারণ পরিবারগুলোতে বিদ্যুৎ রাখতে পারবে না। এর বিরুদ্ধে আমরা আন্দোলন শক্তিশালী করছি এবং আমরা অনেক জয়ও পেয়েছি। এখনও আন্দোলন চলছে, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ গ্রাহক সমিতি গড়ে তোলার চেষ্টা করছি। না, আপনাদের সেই সময় সিপিএম এর সময় যে আন্দোলনের একটা ঝাঁক ছিল, সেটা কিন্তু শাসক শ্রেণী তৃণমূলের সময় কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। সেই মাধবীলতা পালকে বিদ্যুৎ দপ্তরের সামনে দাঁড়িয়ে আন্দোলন করতে, সেটা কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। এটা কেমন হলো? মানে এটা কি কোনো শাসক শ্রেণীকে ভয় পাচ্ছেন আপনারা, নাকি কোনো রকম ভাবে আপনারা আন্দোলনটাকে করতে চাচ্ছেন না, বা কোনো অসুবিধা আছে যদি বলেন? না, আপনি যদি খেয়াল করেন যে আমরা কিন্তু বিদ্যুৎ নিয়ে কিন্তু রাস্তায় একমাত্র আমরাই আছি, কেউ নেই। এর মধ্যেই বিদ্যুৎ নিয়ে একটা বড় আন্দোলন হয়েছে ওয়েস্ট বেঙ্গল ব্যাপী। তো সেই কারণে বিদ্যুৎ নিয়ে আমরা লড়াই করছি, আমরা ভয় পাই না কাউকে। কারণ সেই যে আন্দোলনটা করছে, বক্তব্যটা কি এখানে? বিদ্যুৎ বিলের মানে কোনো বেশি নেওয়া হচ্ছে অন্য অন্য রাজ্য থেকে, এরকম কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বেশি নেওয়া হচ্ছে। এবং কৃষকদের ক্ষেত্রে আমরা বলেছি বিনা পয়সায় বিদ্যুৎ দিতে হবে, সেখানে সেটাও গভর্নমেন্ট করছে না। মানে কৃষকদের মাঠে যে শ্যালো পাম্পগুলো চালায় জল দেবে, যে সেই সেচের জন্য সেই দাবিটা আপনাদের পূরণ হচ্ছে না, পূরণ হচ্ছে। এবং সেটাকে আপনারা ধরে রাখবেন? হ্যাঁ, অবশ্যই ধরে রাখবো। আমরা তো কৃষকদের পাশে সবসময় আছি। এবং এই এলাকায় আমাদের উত্তর দিনাজপুর জেলায় কোনো শিল্প নেই, শিল্প স্থাপন আমি এটা নিয়ে আমি যদি জিতি, আমি এই জেলায় শিল্প স্থাপন করব এবং সেখানে নারী পুরুষ সকলেই কাজ পাবে, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। এবং চাষিদের যে বিষয়টা, এখানে ধান চাষ প্রচুর পরিমাণে হয়, ভুট্টা চাষ হয়, তাহলে এইখানে যদি একটা ভুট্টা কেন্দ্রিক ধান কেন্দ্রিক একটা শিল্প করা যায়, তাহলে সেখানে কিন্তু প্রচুর বেকার সমস্যার সমাধান হবে এই জেলায়। এই জেলার ছেলে মেয়েদের বিদেশে যেতে হবে না। আপনি যখন কর্মসংস্থানের কথা বলছেন, তখন একটু আপনি যখন লড়াইয়ের ময়দানে যাচ্ছেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে শাসক শ্রেণী, তারা মানুষকে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করবার জন্য, যেমন নতুন করে যুবসাথী ডিক্লেয়ার করেছে যে 1500 টাকা করে বেকার যুবকদেরকে দিচ্ছে। এরপরে লক্ষ্মীর ভাণ্ডার আছে, তারপরে আরও অন্যান্য যে স্কিমগুলো বিভিন্ন আছে, যে সবুজ সাথী সাইকেল দিচ্ছে, তারপরে আরও অন্যান্য যত স্কিম, রূপশ্রী এই সব কিছু দিয়ে তারা বলছে যে মানুষের মন জয় করে নিয়েছে। তো এই স্কিমগুলো সম্পর্কে আবার আপনি পাশাপাশি বলছেন যে কর্মসংস্থান, তো এই দুটো নিয়ে আপনি কি ভাবছেন? মোটামুটি শাসক শ্রেণীর এইগুলোকে প্রতিহত আপনি করবেন কিভাবে? না, যেটা যুবসাথী দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এটা দিয়ে তো একটা মানুষের জীবন ধারণ করতে পারবে না সে। কারণ ওষুধের দাম দিনের পর দিন বাড়ছে, 2 দিন 3 দিন 7 দিন পর পরই ওষুধের দাম বাড়ছে। ফলে এইটুকু টাকা দিয়ে তাদের চলে না। যেটা দিচ্ছে গভর্নমেন্টের আরও দেওয়া উচিত, এবং কর্মসংস্থান না পাওয়া অবধি তাদের সমস্ত দায়িত্বটাই নিতে হবে গভর্নমেন্টকে। না, আপনি বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু এটা কেন 1500-1700 আরো বেশি হবে? যতক্ষণ অবধি কর্মসংস্থান না হচ্ছে এবং যুবসাথী, হ্যাঁ যুবসাথী, যতক্ষণ অবধি যুবকরা কাজ না পাচ্ছে, ততক্ষণ অবধি তাদের ভাতা আরো বেশি দিতে হবে। 1500 টাকা দিয়ে কি হবে বলুন? 1700 টাকা লক্ষ্মীর ভাণ্ডার যাদের দিচ্ছে, সেটা দিয়ে কি হবে? একটা ওষুধ কিনতে গেলেই তো
তার প্রচুর দাম। মানে আপনার যেটা বক্তব্য, যে টাকাটা দিচ্ছে সেটা অতি সামান্য, অতি সামান্য, এবং মানে সেটা- সেটা তো মানে কি বলবো, যে আমাদের সাধারণ মানুষকে ভিখারির মতো মনে করছে। সেই জন্য আমরা চাই যে নিজের পায়ে দাঁড়াতে, নিজের পায়ে যদি না দাঁড়ায় তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। না, সেটাও যে টাটারা যখন সিঙ্গুরে কারখানা শুরু করলো, সেই সময় তো আপনারা সম্পৃক্ত হয়ে গেলেন আন্দোলনের মধ্যে দিয়ে তৃণমূলের সাথে, যে টাটাকে সরিয়ে দিলেন। তাহলে এখন আবার মানুষকে আপনারা বলছেন যে টাটাকে ফিরিয়ে আনবেন, এইটাই কি আপনাদের না, কথা? সিঙ্গুরের আন্দোলনটা ছিল হচ্ছে সেখানে হচ্ছে বহু ফসলি জমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং আমাদের জেলাতেও প্রচুর জলা জায়গায় পড়ে আছে, সেখানে শিল্প করুক, অসুবিধা নেই। কিন্তু যেখানে বহু ফসলি জমি, চাষিদের কথা না ভেবে হঠাৎ করে কারখানা করলো, জমি নষ্ট করে ফেললো, এখনো নষ্ট হচ্ছে, তাহলে পড়ে আছে জমিগুলো, সেই চাষিদের কথা কি ভেবেছে? তারপর তো কোনো দেখা গেল সরকার? শিল্পও হলো না এবং কৃষিও হলো না, দুটোই নষ্ট হয়ে গেল। হ্যাঁ, কৃষি হলো না, তার সেই জন্য গভর্নমেন্ট দায়ী। কৃষি হলো না সেই জন্য গভর্নমেন্ট দায়ী, শিল্প হলো না সেই জন্য গভর্নমেন্ট দায়ী। কারণ আমার যেখানে উৎপাদনটা হচ্ছে সেই জায়গাতে আমি নষ্ট করব কেন? যেখানে হচ্ছে না চলে যেত পুরুলিয়া, বাঁকুড়া, আমাদের জেলায় চলে আসতো। শিলিগুড়িতে চা বাগানগুলোকে রক্ষা করে শিল্প তৈরি করতে পারতো, কিন্তু সেটা করলো না। সেটা না করে চাষিকে মানে মেরে ফেললো। মানে চাষের দুদিকেই গেল। হ্যাঁ, দুদিকেই গেল। তো এদিকে চাকরিও পেল না, কর্মসংস্থানও হলো না, শিল্পও হলো না, এদিকে হচ্ছে আপনার চাষির জমি নিয়ে নষ্ট আপনি করে ফেলল। কর্মসংস্থান নিয়ে আপনার যে, যদি আপনি যেতেন, আপনি বলছেন যে আপনি রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে কর্মসংস্থানের জন্য আপনি এগিয়ে আসবেন। হ্যাঁ। তো সেইগুলো কি কি, মানে একটা যেরকম বললেন যে ভুট্টা বা মেজ, যেটা হ্যাঁ। যে সেটা নিয়ে একটা কোনো শিল্প হতে হবে, আর কি কি মোটামুটি আপনারা ভাবছেন যে এখানে নিয়ে আপনারা দাবি তুলবেন? এখানে যেমন আমাদের হচ্ছে কুলিক নদীটা একদম বেশ মানে নষ্ট হয়ে গেছে, সেটা নিয়ে আমরা মানে সেই নদীটা যাতে চলাচল করতে পারে, এবং একটা শহরের মাঝখান দিয়ে একটা নদী হ্যাঁ, গেছে, মানে আপনি সেখানেও এটা- প্রচুর, সেই কাজ করতে গেলেও প্রচুর মানুষ কাজ পাবে। রেলে সরকারিভাবে নিয়োগ করা হোক। না, কুলিকের আমরা একটা জিনিস দেখলাম, যে কুলিক, যেটা হচ্ছে আমাদের লাইফ লাইন ছিল এক সময়, হ্যাঁ, তাই না? এই আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি আমরা দেখবো এই কুলিকে নাকি এক সময় প্রচন্ড জল থাকতো, বড় বড় বিহার থেকে বিভিন্ন রকম বড় বড় নৌকা, স্টিমার এগুলো চলাচল করতো। সেই নদীটা হ্যাঁ। আস্তে 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 বন্ধ হয়ে বন্ধ গেছে, এবং হয়ে গেছে। সব থেকে বড় যেটা পলিউশন, পলিউশন। এবং সেখানে দেখা যাচ্ছে যে রিভার বেড, সেখানে বালি নেই, প্লাস্টিক জমে গেছে। তো এইগুলো নিয়ে আপনারা মুভমেন্ট না, এগুলো নিয়ে করতে পারেন। না, আপনি তো না, এগুলোতে ভোটের দরকার হয়। আমরা তো মুভমেন্ট করছি। এই বিগত 1-2 মাস আগে আমরা মিউনিসিপ্যালিটিতে ডেপুটেশন দিয়েছি যে ডাম্পিং এর ব্যবস্থা করুন, এবং সেখানে প্লাস্টিক রেখে আগুন ধরিয়ে দিচ্ছে, সেখানে নদীরও ক্ষতি হচ্ছে, এবং শ্মশান কলোনি সহ দেবীনগর, কান্তনগর এলাকাগুলোতে ধোঁয়া হয়ে, দেখবেন সন্ধ্যাবেলায় গেলে ধোঁয়া হয়ে একদম ভরে যাচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। এবং আমরা আমাদের এবং আমার বাড়ি- ভারত টিভিতে এটা প্রচার করা হয়েছিল যে ওখানে মানুষ কিভাবে স্বাস্থ্যহানি হ্যাঁ, হচ্ছে, শ্বাসকষ্ট মানুষের। হচ্ছে তো, হ্যাঁ। ওখানে পেশেন্টও আছে, প্রত্যেকটা বাড়িতে অসুস্থ রোগী আছে। তাহলে এই ব্যবস্থাটা পৌরসভা করছে না। আমরা কিন্তু সেটা জানিয়েছিলাম, আমরা ডেপুটেশন দিয়েছিলাম, আমাদের কথা দিয়েছিল, কিন্তু কোনো কাজ করেনি, কোনো কাজ হচ্ছে না। কোনো কাজ করেনি। এবং রাস্তাঘাটের অবস্থা দেখুন, শুধু রায়গঞ্জ শহরের রাস্তাঘাটের অবস্থা এরকম নয়, বিভিন্ন গ্রামে গঞ্জে এখনো কাঁচা রাস্তা আছে। ডেলিভারি মাকে নিয়ে আসতে হলে সেই 102-এর গাড়ি ভেতরে যায় না, সেখানে টোটো করে নিয়ে এসে তারপরে হসপিটালে ভর্তি করতে হয়। এবং অনেক সময় হচ্ছে টোটোর মধ্যেই বাচ্চা প্রসব হয়ে যায়, গাড়ির মধ্যেই, রাস্তার মধ্যেই বাচ্চা প্রসব হয়ে যায়, এবং সেটা প্রকাশ করা হয়। মাধবীলতা পালকে আমরা আরেকটা জায়গাতে খুব ভালোভাবে পাই, সেটা হচ্ছে যে আশা কর্মীদের পাশে। এবং আমরা দেখলাম যে আশা কর্মীদের বেতন বৃদ্ধি সহ আরও অন্যান্য সুযোগ সুবিধার দাবি করে এই কিছুদিন আগে যখন কলকাতায় একটা জমায়েত ডাকা হয়েছিল, সেই সময় সেই জমায়েতের নেতৃত্ব দেওয়ার কথা ছিল মাধবীলতা পাল, এবং পুলিশ সেই সময় তাকে মাধবীলতা পালকে রায়গঞ্জে আটকে দিল স্টেশনে এসে। প্রথমে বাড়িতে, তারপর বাড়ির থেকে আপনি অ্যাবসকন্ডিং হয়ে গিয়েছিলেন, অন্য কাউকে নিয়ে চলে এসেছিলেন, এবং স্টেশনে এসে তাকে আটকে দেওয়া হলো, কলকাতা যেতে দেওয়া হলো না। এবং এই যে আশাকর্মীদের পাশে যে আপনি সবসময় থাকেন, এবং এদের সমস্যাটাকে যদি একটু তুলে ধরেন আশাকর্মীরা, এবং কতটুকু তার সুরাহা হয়েছে এই আন্দোলনের ফলে, এবং আপনাকে যেতেই বা দিল না কেন, এটা যদি একটু বলেন। আশাকর্মীরা হচ্ছে প্রচুর কাজ করে, তাদেরকে স্বাস্থ্যের মানে কি বলবো, যে গ্রামীণ অবস্থায় যে স্বাস্থ্য ব্যবস্থাটা টিকে আছে তাদের জন্যই, এবং শহরেও পৌর স্বাস্থ্য কর্মীরা যারা আছে, ফলে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটা
আশাকর্মীদের উপরে নির্ভর, মানে গ্রাসরুট লেভেলটা, হ্যাঁ, হেলথের গ্রাসরুট লেভেল হচ্ছে আশাকর্মীরা। আশাকর্মীরা এবং সেখানে মানে 24 ঘন্টা তাদেরকে সার্ভিস দিতে হয়। সেখানে হুমকি, আধিকারিকদের হুমকি, বিভিন্ন ধরনের হুমকি আছে, সেটা আপনারা জানেন। সেখানে তাদের বেতন মাত্র 5,000, মানে বেতন নয়, ভাতা আর কি, 5,250 টাকা। 5,250 টাকায় বলুন তো একটা পরিবারে কি মানে চলতে পারে কি এই দুর্মূল্যের বাজারে? সেখানে কোনো গভর্নমেন্টই তাদের নিয়ে ভাবছে না। আমরা শুধু ওয়েস্ট বেঙ্গলে আশাকর্মীদের নিয়ে নয়, অল ইন্ডিয়ায় আশাকর্মীদের নিয়ে, অঙ্গনারী কর্মীদের নিয়ে এবং মিড ডে মিল কর্মীদের নিয়ে আমরা লড়ছি, আন্দোলন করছি। এই লড়াইয়ের ফলে সরকার কিছুটা বাড়িয়েছে, কিন্তু যেটা বাড়িয়েছে সেটা খুবই মানে সামান্য, এটা দিয়েও কিছু হবে না। আমরা বলছি যে ন্যূনতম বেতন অন্তত 28,000 টাকা করা উচিত, যাতে একটা পরিবারে সে পরিবারকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে চলতে পারে। এই আশাকর্মীদের আন্দোলনে বাধা দিয়েছে আমাকে এই কারণে, কারণ সরকার হচ্ছে ভয় পেয়ে গেছে, শুধু আমাকে নয়, সমস্ত জায়গায় আমাদের আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বাধা দিয়েছে, আটকে রেখেছে। আমাকে তো যেতেই দেয়নি, আপনারা দেখেছেন, আপনারা সেখানে ছিলেন। এই ভয়ে এরা করেছে, গভর্নমেন্ট হচ্ছে ভয় পেয়েছে প্রচণ্ড। কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব, এখনো লড়াই চলছে। তাদের জানুয়ারি মাসের বিলটা আটকে দিয়েছে গভর্নমেন্ট, এদিকে অনেক কিছু উন্নয়ন দেখাচ্ছে, কিন্তু ওই টাকা দিয়েই তাদের পরিবার চলে, যেহেতু তারা 24 ঘন্টা সার্ভিস দেয়, অন্য কোনো কাজ করতে পারে না। সেই জন্য মানে সেই টাকাটাও তাদের জানুয়ারি মাসে দেয়নি, এমনকি ফেব্রুয়ারি মাসের অনারিয়ামটাও বন্ধ করে রেখেছে। ঈদের সময় রোজা চলছে, সেখানে কোনো বিচার বিবেচনা না করেই প্রত্যেকটা মানে আশাকর্মীকে এই ধরনের থ্রেট দিচ্ছে যে দেখো আন্দোলন করলে বেতন বন্ধ হয়ে যায়, এটা থ্রেট দিচ্ছে। কিন্তু আশাকর্মীরা কিন্তু এখনো আন্দোলনে আছে, কারণ আমরা জানি যে স্বাধীনতা, আমাদের দেশ স্বাধীন হয়েছে আন্দোলনের মধ্য দিয়েই। শ্রমিকদের যে 16 ঘন্টা 18 ঘন্টা কাজ, সেখান থেকে যে 8 ঘন্টায় এসছে, সেটা কিন্তু আন্দোলনের মধ্য দিয়েই এসছে। রেনেসাঁ যুগে যে দাবিটা উঠেছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সেটাও কিন্তু আন্দোলনের মধ্য দিয়েই এসছে। ফলে আন্দোলন ছাড়া কোনো মানে সমস্যার সমাধান হবে না। সেই জন্য আমি আন্দোলনে আছি, সবসময়ই থাকবো। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে যত নির্বাচন এগিয়ে আসছে, দিনক্ষণ কাছে আসছে, এবং তার অনেক দিন আগের থেকে আমরা দেখছি যে আমাদের রাজ্যে বেশ কয়েক বছর ধরে একটা ধর্মীয় মেরুকরণ শুরু হয়েছে। যে ধর্মীয় মেরুকরণটা, যে অভিযোগ রয়েছে শাসক শ্রেণী যারা সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্নভাবে তোষামত করছেন তাদের পক্ষে আনবার জন্য, আবার অন্যদিকে বিজেপি সম্পর্কে অভিযোগ আছে যে হিন্দু যাদেরকে সনাতনী উপাধি দিয়ে হিন্দু সনাতনীদের ভোটটাকে তাদের নিজেদের বাক্সে ঢোকাবার একটা প্রচেষ্টা। এই দুটোর মাঝখানে শাসক এবং শোষিত জন্য লড়াই করাটা আপনার কতটা টাফ হবে? টাফ মানুষ কি শাসক এবং শোষিত এটা কি বুঝে আপনাকে ভোট দেবে, নাকি ওই ধর্মীয় উন্মাদনার দিকে মানুষ যাবে? অবশ্যই দেবে আমাকে। এই ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে আপনি কি প্রচার করবেন? কারণ হচ্ছে এইটা হচ্ছে সুপ্তভাবে ছিল বিগত দিনে যারা সরকার ছিল, আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি না, মানে সেন্ট্রালের কথা বলছি। এখন এটা পরিষ্কার হয়েছে, এটা হচ্ছে একটা ক্যাপিটালিস্ট ক্লাসের চক্রান্ত, ঠিক আছে? কারণ হচ্ছে স্বাধীনতা আন্দোলনেও আমরা দেখেছি যে ব্রিটিশরা হচ্ছে আমাদের মধ্যে হিন্দু, মুসলিম, মহিলা, পুরুষ, ফর্সা, কালো, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, হ্যাঁ, এই ধরনের পলিসি নিয়ে তারা মানুষকে আন্দোলন বিমুখ করতে চায়, কিন্তু পারবে না। যেটা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যে মানে হিন্দুত্বকরণ, এটা যদি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে তারা অলরেডি লড়াইয়ে নেমেছে, লড়াইয়ে থাকবে, এবং ওয়েস্ট বেঙ্গলকে তো পারবেই না করতে। ওয়েস্ট বেঙ্গলের মানুষ অনেক অ্যাডভান্স এবং অনেক মানে শুভবুদ্ধি সম্পন্ন। আর এদিকে তৃণমূল যেটা সংখ্যা লঘুদের যেটা করছে, সেটাও মানুষ মানবে না। ফলে আমরা, ধর্মটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার, কে কোন ধর্ম পালন করবে তার ব্যক্তিগত ব্যাপার। এখানে রাজনীতির মধ্যে ধর্মটা আনা ঠিক না, আমরা সেটা মনে করি। আমরা এইভাবেই প্রচারটা করব। তাহলে আপনি যেটা বলছেন যে এই যে ধর্মীয় মেরুকরণ দুপক্ষ, এই দুপক্ষের বিরুদ্ধে তো আপনাকে লড়াই করতে হচ্ছে।
তাহলে এই যে দ্বিমুখী লড়াইয়ের মাঝখানে কতটুকু সফল হবেন এত তাড়াতাড়ি? অবশ্যই সফল হব, কারণ হচ্ছে সত্য যদি থাকে তাহলে মানে সফল হবই। সত্যের জয় সবসময়, আমরা সত্য পথে আছি। আরেকটা যেটা এসআইআর নিয়ে, যেটা এখন বার্নিং টপিক যেটা আমাদের রাজ্যের এসআইআর, এবং এসআইআরে আমরা দেখলাম যে যখন এসআইআর করতে শুরু হলো সেই প্রথমে 58,000-এর মতো বেশি, 58,000-এর বেশি ভোটার নাম বাদ চলে গেল, যদিও এটা মৃত এবং স্থানান্তরিত ভোটার, এবং সেটা দেওয়াই স্বাভাবিক যে কোনো অবস্থা হলে। এবং তার পরবর্তীতে যখন 28 তারিখে তালিকা প্রকাশিত হলো, এবং তখন আমরা দেখলাম যে 64 লক্ষের মতো লোককে বিচারাধীন রাখা হলো, এবং সেই বিচারাধীনে 10 লক্ষের মধ্যে যেটা জানা যাচ্ছে ইলেকশন কমিশন সূত্রে, যে 10 লক্ষ এখনো পর্যন্ত সুরাহা হয়েছে, তার মধ্যে 4 লক্ষ আরও বাদ। তাহলে 62 লক্ষ প্লাস কিন্তু বাদ হয়ে আছে, এখনো 50 লক্ষ বাকি আছে বিচারাধীন। তো এইটা কি পরিণতি হতে পারে বলে আপনার মনে হয়, কতদূর পর্যন্ত যাবে? শুনুন, এটা হচ্ছে উভয় দলই এটা সৃষ্টি করছে। ভোট যেটা আপনি বললেন যে ভোট বাক্সে নেওয়ার জন্য, প্রথম কথা হচ্ছে যে এরকমও দেখেছি, মানে ব্যক্তিগতভাবে আমি বলছি, প্রত্যক্ষভাবে, যে 78 বছর বয়স, তার জায়গা নিয়েছে অপর একজন, তার নাম উঠেছে, কিন্তু ওই ভদ্রলোকের নাম ওঠেনি এবং পরিবারের কারোর নাম ওঠেনি। যে প্রথম জায়গার মালিক তার নাম নেই, না, দ্বিতীয় মালিকের নাম রয়েছে। হ্যাঁ, নাম রয়েছে, এবং গোটা পরিবারের নাম নেই তার প্রথম মালিকের। আচ্ছা। তো সেই কারণে এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করছে, এবং এই বিচ্ছেদটা ঘটাচ্ছে। কারণ হচ্ছে একটা হিন্দু পরিবারের বেকার যুবকের যে সমস্যা, একটা মুসলিম পরিবারের বেকার যুবকের একই সমস্যা, এই তারা যাতে একত্রিত না হয়ে চাকরি না চায়, কাজ না চায়, সেই কারণে তাদেরকে ভাগ করে দাও। এটা হচ্ছে পলিসি গভর্নমেন্টের এটা পলিসি, ফলে এটা তারা করছে। এবং আমাদের বহু কাজ আছে যেগুলো তারা করছে না। এই জিনিসটা সাধারণ একটা জিনিস সস্তা দরের করছে, এটা করে বেশি দূর আগাতে পারবে না। মানুষ লড়াই করবে, কারণ আমরা যুগে যুগে দেখেছি, ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি যে হিটলারের বিরুদ্ধে, হিটলার যে অত্যাচার করেছিল, হিটলারের বিরুদ্ধে কিন্তু মানুষ কিভাবে লড়াই করেছিল। এই এসআইআর একটা সম্পূর্ণ মানে এখনো পর্যন্ত যা আছে পদ্ধতি যতটুকু হয়েছে, তার মধ্যে থেকে কে লাভবান হবে, মানে আপনার মতে মানে কার লাভটা হবে? সেটা কি বিজেপি, টিএমসি না অন্য কোনো দলের লাভবান? কারা শোনেন, এসআইআর নিয়ে লাভবান একমাত্র ক্যাপিটালিস্ট ক্লাসই হবে। কারা? সেটা টাটা, বিড়লা, গোয়েঙ্কা, আদানি, না, সেই ক্লাস তো আলাদা। আমি রাজনৈতিক দলের কথা বলছি। ভোটটা তো একটা রাজনৈতিক দল আলাদা নয়, ওই যে আমি বললাম শোষক এবং শোষিতের দল, ফলে তাদের দ্বারাই হচ্ছে এই রাজনৈতিক দল। সেই শোষকটা মানে কার মধ্য দিয়ে আসছে? বিজেপির মধ্য দিয়ে না তৃণমূল? এখন ক্যাপিটালিস্ট ক্লাস যাকে চাইবে, প্রথম হচ্ছে বিজেপি কে দিয়ে আসছে, কারণ হচ্ছে বিজেপি যেভাবে, কিন্তু অবশ্যই তৃণমূল তো বলছে আমরা লাভবান হবো না, আমাদের ভোটার লিস্ট কেটে দিচ্ছে বলছে। সেটা বলতে পারে, তৃণমূল সেটা বলতে পারে, প্রচার করতে পারে, সেটা তার মত থাকতে পারে, কিন্তু শোষকের লাভ হবে, গরিব মানুষের কোনো লাভ হবে না, শোষিত মানুষের লাভ হবে না এটা দিয়ে। কিন্তু লড়াই আসবেই, লড়াই করতেই হবে, লড়াই ছাড়া উপায় নেই। রায়গঞ্জে বিজেপি ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে, এবং এই বিজেপি রায়গঞ্জে একটা প্রচার আছে যে বিজেপির গড়, রায়গঞ্জ এবং কালীগঞ্জকে মানুষ বলে বিজেপির গড়। এখানে বিজেপির নাকি নেতৃত্ব সেরকম অভাব রয়েছে, কিন্তু ভোটার আছে আবার। এই যে একটা প্রচার, এটা নিয়ে বিজেপি এবার লাভবান হবে না? না, যেটা আপনি বললেন, কারণ হচ্ছে ভোটটা কিন্তু সাধারণ মানুষের মতের ভিত্তিতে হয় না। আচ্ছা, এইটা হচ্ছে ওই একই কথাই আমাকে আসতে হচ্ছে, ক্যাপিটালিস্ট ক্লাস যেভাবে চাইবে সেইভাবেই মতটা আসবে। ফলে গরিব মানুষ হচ্ছে কখনো মিথ্যা কথা বলে না, তারা কখনো বেইমানি করে না। ওই গরিব মানুষকে 2-4 পয়সা দিয়ে কিনে তারা ভোটটাকে নিয়ে ক্ষমতায় গিয়ে তাদের উপরেই আক্রমণ নিয়ে আসে। সেই পলিসি তারা নেয়, প্রতিবারই নেয়। যাকে দিয়ে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলকে দিয়ে নেয়, যে দলকে ক্ষমতায় আনতে চায় তারা সেই দলকে দিয়ে নেয়। ফলে এইখানে ওই একই রকমভাবে শোষক শ্রেণীরই লাভ। সেন্ট্রাল ফোর্সের যে বিষয়,
সেন্ট্রাল ফোর্সে এবার ভোট হবে, প্রতি বছর বিধানসভা ভোট সেন্ট্রাল ফোর্সেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এই সেন্ট্রাল ফোর্স আপনাদেরকে কতটুকু সহযোগিতা করতে পারবে বা ভোটারকে কতটুকু সহযোগিতা করতে পারবে? শুনুন, সেন্ট্রাল ফোর্স আলাদা কিছু নয়, কারণ আমাকে যে স্টেশনে আটকালো দেখলেন আন্দোলনে ভয়ে ভীত হয়ে, স্টেশনের ভেতরে কোনো রাজ্য পুলিশ ঢুকতে পারে না, কি করে ঢুকলো? এবং আমার টিকিট কাটা ছিল S6-এ, টিকিট কাটা অবস্থায় আমাকে উঠতে দিল না, কোনো নিরাপত্তা নেই। তাহলে সেখানে সেন্ট্রাল এবং স্টেট মিলেই তো করেছে, মানে সেটা আরপিএফ এর জুরিসডিকশন, রাজ্য পুলিশ। হ্যাঁ, রাজ্য পুলিশ। ফলে এইখানে আলাদা করে কিছু ভাবা নেই, ওটা হচ্ছে জনগণের মধ্যে একটা প্রচারমূলক ভাবনা নিয়ে আসা। দেখো, ফ্রেশ ইলেকশন মানে করার জন্য আমরা নিয়ে এসেছি। না, সেন্ট্রাল ফোর্সকে যেটা কথা আছে যে বলছে যে সেন্ট্রাল ফোর্সকে রাজ্য পুলিশ পরিচালনা করে, সেটা এবং রাজ্য পুলিশ তার নিজের মতো করে শাসক শ্রেণী। তো সেই বিষয়ে সেন্ট্রাল ফোর্স যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে আপনাদের কোনো মানে প্রস্তাব আছে কি? বা যখন সর্বদলীয় বৈঠক হবে আমাদের জেলাতে, আপনারা সেটাকে কিভাবে প্লেস করবেন যে সেন্ট্রাল ফোর্সকে কিভাবে ব্যবহার করবে? অবশ্যই আমরা নিরপেক্ষভাবে ব্যবহার করার জন্য বলবো, ভোটার যাতে ভোট দিতে পারে। এবং সেটা কোথায় কোথায়, মানে এই সেন্ট্রাল ফোর্সকে আপনারা চাচ্ছেন কোথায় কোথায় ব্যবহার করা? শুধু কি বুথ কেন্দ্রে, বুথ মধ্যে, নাকি বাইরে? না, বাইরেও। এবং ভোটের অলরেডি তো মানে ভোটের আগেই শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, সারা বছরই চলছে বিভিন্ন ধরনের তাদের কার্যকলাপ, মানে মদ খাওয়ানো থেকে আরম্ভ করে, মাংস খাওয়ানো থেকে আরম্ভ করে, পকেটে মানে টাকা গুঁজে দেওয়া থেকে আরম্ভ করে, গরিব মানুষকে ওরা এটা দিয়ে কিনতে, এটা সকলেই মানে একমাত্র না, এসইউসিআই জানে মানুষ যে এসইউসিআই দল হচ্ছে সাধারণ মানুষের দল, মানে এসইউসিআই বাদ দিয়ে হ্যাঁ আর সবাই তারা এগুলো শুরু করে দিয়েছে। হ্যাঁ, তাহলে এই যে নির্বাচনে আপনি দাঁড়িয়েছেন, ক্যান্ডিডেট হয়েছেন, বিধানসভা তো অসংখ্য বুথ, এই প্রত্যেকটা বুথে আপনাকে পোলিং এজেন্ট দিতে হবে, এবং পোলিং এজেন্ট না দিলে আপনার নিজের যে ভোটের যে স্বচ্ছতা সেটা তো ভোটারে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। আমরা প্রতিবাদী নির্বাচনের সময় শুনি যে পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয় না, সে বিজেপি কমপ্লেন করে, কংগ্রেস কমপ্লেন করে, আপনারাও কমপ্লেন করেন, সিপিএম কমপ্লেন করে শাসক শ্রেণীর বিরুদ্ধে। তাহলে এই ব্যাপারে যে এত বড় যে কর্মকাণ্ড, আপনার কি সংগঠনের সেই স্ট্রেংথ কি এক প্রেজেন্টে রয়েছে যে আপনি প্রত্যেকটা বুথকে কভার করতে পারবেন? আমরা চেষ্টা করব। আর যে জায়গাটা না পারবেন সেই জায়গাটায় আমরা সেখানেও চেষ্টা করব। কারণ হচ্ছে ভোট হয়ে যাওয়ার পরেও কারচুপি থাকে, গণনার সময় কারচুপি থাকে। এমনকি দেখা গিয়েছে বিগত দিনেও আমাদের এক প্রার্থী জিতেছে অন্য জেলায়, গঙ্গার ধারে ব্যালট বক্স পাওয়া গেছে, মানে তাকে হারানো হয়েছে। তো সেই কারণে বিভিন্ন কারচুপি থাকতে পারে, শুধু পোলিং এজেন্ট দিয়ে কারচুপি হবে সেটা নয়, কিন্তু বিভিন্ন জায়গায় কারচুপি থাকতে পারে। এই আপনি যে ভোটে দাঁড়াবেন, এই প্রচারের জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে? সেটাকে আপনার কেন্দ্রীয় নেতৃত্বরা আসবে নাকি এখানে লোকাল ভাবে আপনারা প্রচার করবেন সেইভাবে? না, আমরা লোকাল ভাবেই প্রচার করব। আচ্ছা, বা কেন্দ্রীয় নেতৃত্ব কেউ আসবে বা এরকম আমরা নিয়ে আসার চেষ্টা করব। মানে কারা কারা আসতে পারেন এরকম ভাবে প্রচারে? এখনো আমাদের ঠিক হয়নি। আচ্ছা, এখনো আমাদের ঠিক হয়নি, ঠিক হলে জানাবো। তো সেই প্রচারের আলোতে এবার যখন আপনারা যাবেন, মনে করেন যে ছোট ছোট গ্রুপ করে যখন যাচ্ছেন, মানুষের কাছে কি কি দাবি রাখবেন, মানুষকে কি কি বলবেন, এই শাসক শ্রেণী বিজেপি এর বিরুদ্ধে কি কি প্রচার থাকবে আপনার? প্রথম কথা হচ্ছে কর্মসংস্থান চাই। আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে মদের লাইসেন্স বন্ধ করতে হবে এবং মহিলাদের নিরাপত্তা দিতে হবে, মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে হবে। এই দাবি নিয়ে আমরা যাব। বিশেষ করে হচ্ছে এই জেলায় কোনো মহিলা কলেজ নেই, এই মহিলা কলেজ আমি যদি জিতি, প্রথম হচ্ছে মহিলা কলেজটা করব। মহিলাদের কোনো কলেজ নেই, ফলে মহিলা কলেজ করব। মদের লাইসেন্স বাতিল করতে হবে, এটা আমি যদি জিতি মদের লাইসেন্স বাতিল করতে হবে। এবং মদ খাচ্ছে, খেয়ে আমাদের ঘরের ছেলেরাই নষ্ট হয়ে যাচ্ছে, বহু শিক্ষিত ছেলে মেয়ে চাকরি না পেয়ে মদ খেয়ে মাতাল হচ্ছে, পাতা খাচ্ছে, কোনো কাজ নেই। না, সেটাকে বিহার মডেল চালু করার জন্য আপনি দাবি জানান? না, বিহার মডেল নয়, এটা বিহারে তো মদ নিষিদ্ধ হয়ে গেছে। নিষিদ্ধ হয়েছে আইনে,
ঠিক আছে? আচ্ছা। তো সেই কারণে আমাদের জেলাতে মানে আমাদের জেলাতে এবং রায়গঞ্জে যে পরিবারগুলোতে মদ খাওয়ার ফলে যে অশান্তি হচ্ছে এবং যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, আমার ঘরের ছেলেও নষ্ট হয়ে যাচ্ছে, যাকে আমি ছোট্ট অবস্থায় যেভাবে যে স্বপ্ন নিয়ে বড় করতে চেয়েছিলাম সেই স্বপ্নটাকে এই সমস্ত দলগুলো নষ্ট করছে, সেই কথাগুলোই আমরা বলবো। আরেকটা বললেন যে স্বাস্থ্য পরিষেবা, হ্যাঁ, এই স্বাস্থ্য পরিষেবায় আমাদের এখানে এইমস হওয়ার কথা ছিল। এইমসের জন্য আমরা দেখলাম যে তৎকালীন যে সিপিএম মানে রুলিং পার্টি তারাও তখন জমি দেয়নি, কংগ্রেস দেয়নি। না, কংগ্রেস তো তখন তো কেন্দ্রে ক্ষমতা ছিল, রাজ্যে তো ছিল না, রাজ্যে ছিল না। ল্যান্ড অ্যাকুইজিশন করতে গেলে তখন হয় তৃণমূল নালে সিপিএম, তখন তো সিপিএম কংগ্রেস মানে ছিল একসাথে, মানে তাদের তো তারা তো ইচ্ছে করেই করেনি, কংগ্রেসও করেনি, সিপিএমও করেনি। যে লেফট ফ্রন্ট তো সেই সময় জমি দেয়নি না, এবং পরবর্তীতে তৃণমূলও জমি দেয়নি, যার জন্য এইমসটা আমাদের উঠে চলে গেল কল্যাণীতে। আপনি যদি নির্বাচিত হন, নির্বাচিত হলে এই এইমসটা নিয়ে আপনি কিভাবে আন্দোলন করবেন বা আরো ভালো স্বাস্থ্য পরিকাঠামোর কি দাবি জানাবেন? অবশ্যই এইমসটা আমি করব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোর যে অবস্থা, সেখানে ডাক্তার নিয়োগ করতে হবে। প্রচুর ছেলেরা পাশ করে আছে, ডাক্তার নার্স নিয়োগ করতে হবে, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোর কথা বলছি। এবং শহরেও যে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানেও ডাক্তার নিয়োগ করতে হবে, পাশাপাশি ওষুধের ব্যবস্থা রাখতে হবে। আচ্ছা, ওষুধ অলরেডি অনেক ওষুধ বন্ধ করে দিয়েছে, সেই ব্যবস্থাটা করতে হবে। এটা আমি করব, যে স্বাস্থ্য কেন্দ্রগুলোর উন্নয়ন করতে হবে, কারণ গ্রামের মানুষ স্বাস্থ্য পরিষেবাটা পাচ্ছে না আজকে। রাস্তাঘাট তো অবশ্যই, আমি আগে বলেছি রাস্তাঘাট তো অবশ্যই, এবং ড্রেনেজ যে সিস্টেম, মশা, ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুর জন্য অনেক প্রচার করছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু ডেঙ্গুটা কিন্তু রোধ করা যায়, ওই মর্টিন জ্বালাতে হবে না। রায়গঞ্জে একটা কিন্তু বড় সমস্যা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে, বিশেষ করে পৌর এলাকাতে, সেটা হচ্ছে মশা। এবং আপনি দেখেন এই যে শীতটা যেতে যেতে এখন শুরু হয়ে গেছে, মশার উপদ্রব বিভিন্ন জায়গায়, সন্ধ্যার পর বের হওয়া যাচ্ছে না। এই মশা নিয়ে কি আপনি আন্দোলন করবেন? হ্যাঁ, অবশ্যই, কারণ হচ্ছে ড্রেনের ব্যবস্থাটা ঠিক করতে হবে এবং ঢাকনাযুক্ত ড্রেন করতে হবে। আপনার এই জলের কলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। শাসক শ্রেণী তো অনেকদিন আগে ঘোষণা করেছে যে আমাদের পাড়ায় আমাদের সমাধান, এই দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের রাস্তা হচ্ছে, ড্রেন হচ্ছে। হ্যাঁ, তো সেই পরিকল্পনা কতটুকু সফল হয়েছে বলে আপনার মনে হয়? সফল কোনো কিছুই হয়নি, সফল কোনো কিছুই হয়নি। প্রচারটা হয়েছে ওদের, এটা ঠিক, সফল হয়নি। নালে এত মশা, উকিলপাড়ার মতো জায়গাতে মশার উপদ্রব শুধু উকিলপাড়া নয়, সমস্ত জায়গায়, এবং সেখানে ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু নিয়ে প্রচার করছে, কিন্তু ডেঙ্গু রোধের যে করণীয় সেগুলো করছে না। কারণ মর্টিন কোম্পানি, ধূপকাঠি কোম্পানির কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই ইলেকশনের সময় নেবে, ফলে মশা থাকবে, সেই জন্য মর্টিন জ্বালাক, অসুস্থ হোক, ওষুধ কিনবে, ঘটি বাটি বিক্রি করে, এই পরিকল্পনা গভর্নমেন্টের। রায়গঞ্জে আরেকটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে যানজট সমস্যা। হ্যাঁ, ওভারব্রিজ করতে হবে, আমাদের এটা দাবি ছিল, কিন্তু আমরা এটা নিয়ে লড়াই করেছি, বলেছি ওভারব্রিজ করার জন্য, কারণ যানজটের এত সমস্যা, কোনো অসুস্থ ব্যক্তি যদি থাকে তার অসুবিধা হয়, আবার কেউ মানে কাজে যেতে চাইলে সেখানে তার লেট হয়ে যায়, দেরি হয়ে যায়, একটা মানে প্রতিনিয়ত। যেমন আজকে আপনাদের এখানে আসতে গিয়ে আমাকে ওখানে ঘড়ি মোড়ে আটকে থাকতে হলো, তাহলে সেইখানে মানে যানজটের সমস্যাটা তো অবশ্যই। না, যানজটের যে সমস্যা আছে, আপনি তো বিভিন্ন সময় দেখছি বিভিন্ন রকম আন্দোলন করছে। হ্যাঁ, এটা নিয়েও ওভারব্রিজটা এইভাবে তো প্রকাশ্য আসছে না, রাস্তায় তো নামছেন না কেন? শুনুন, যানজট নিয়ে আমরা জানিয়েছি এবং আমরা সই সংগ্রহ করেছি, সই করে আমরা জমা দিয়েছি। আমরা আগে মাধবীলতা পালের যে আন্দোলনের ধাঁচগুলো দেখেছি, যে ঝাঁচ ছিল সেটা কিন্তু কমে গেছে ইদানিং। হ্যাঁ, কমেনি, কারণ হচ্ছে এই কিছুক্ষণ আগে বললেন আমি রাস্তায় আছি, মদ বিরোধী আন্দোলনে আছি, এবং আশা কর্মীদের, অঙ্গনারী কর্মীদের নিয়ে লড়াই করছি, দেখছেন মিড ডে মিল কর্মীদের নিয়ে লড়াই করছি, পাশাপাশি পৌরসভার যে সমস্যা মানুষের, সেটা নিয়েও আমরা পৌর প্রশাসকের কাছে ডেপুটেশন দিয়েছি, বলেছি, এবং তোলাবাজির বিরুদ্ধে, রায়গঞ্জ শহরের মধ্যে তোলাবাজির বিরুদ্ধে আমরা লড়েছি এবং সেখানে টাকা আদায় করে দিতে বাধ্য করেছি।
আর বলে আমরা লড়ছি, কিন্তু এতগুলো দাবির মধ্যে আপনার মনে হয় কোন দাবিটা এই মুহূর্তে ভোটের সামনে আপনাকে সব থেকে বেশি বেনিফিট দেবে? কোন দাবিটা আপনার মুহূর্তে হচ্ছে যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে ফার্স্ট দাবি আমার। আর মেয়েদের উপরে যে অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায়, এই জিনিসগুলো করতে গেলে তো আপনাকে দলকে তো রাজ্য ক্ষমতায় আনতে হবে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আপনার দলকে রাজ্য ক্ষমতায় আসবার মতো পরিস্থিতিতে আছে এই মুহূর্তে? শুনুন, শুধু রাজ্য ক্ষমতায় আসলেই যে হবে সেটা না। রাজ্য ক্ষমতায় তো অন্যান্য দল আছে, হ্যাঁ, এমএলএমপি আছে, কই করছে? তুলছে না তো। এখানকার সমস্যা নিয়ে তুলেছে কি কেউ? কোনো দলের এমএলএমপি কি তুলেছে যে রায়গঞ্জের এই সমস্যা? বিধানসভায় তোলেনি। তাদের বেতন বৃদ্ধি কি করে হয় সেটা নিয়ে তুলেছে। এমএলএমপিদের বেতন দিনের পর দিন বাড়ছে, তাহলে মানুষের সমস্যা নিয়ে তো বলছে না। বিধানসভায় তুলতে হবে। হ্যাঁ, অবশ্যই তুলতে হবে। আমি জিতলে অবশ্যই তুলবো এবং লড়াই করে আদায় করে দিব। আমরা ক্ষমতায় না যাওয়ার আগেই লড়াই করে বহু দাবি আদায় করেছি। আমরা যদি ক্ষমতায় জিতি যাই যদি, তাহলে অবশ্যই আদায় করে দেব। এবং স্কুলগুলো তুলে দিচ্ছে। আগামী দিনে সাধারণ মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না, শিক্ষার যে অবস্থা, স্কুল তুলে দিচ্ছে। তাহলে স্কুলগুলোকে খুলতে হবে, মাস্টার নিয়োগ করতে হবে। টিচার নেই, বহু স্কুলে টিচার নেই। শহরের মধ্যে প্রাইমারি স্কুল দেখান তো, তাহলে সেখানে মাস্টার নিয়োগ করে মান উন্নয়ন করতে হবে। তো পরিকাঠামোগত উন্নয়ন না করলে কি করে আমাদের ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করবে? ওই আগে যে একটা কথা বললাম সেটা হচ্ছে যে ধর্মীয় মেরুকরণ। এই জায়গাটা আমরা একটু যাই, যে ধর্মীয় মেরুকরণ যেটা শুরু করেছে, আপনি বলছেন যে শাসক অর্থাৎ কেন্দ্রীয় শাসক, তারা যে ধর্মীয় মেরুকরণ শুরু করেছে, আবার রাজ্যের শাসকও আরেকভাবে মেরুকরণ শুরু করেছে। এর মাঝখান থেকে তাহলে আপনার প্রচারটা কি হবে এই মেরুকরণ নিয়ে? আমরা সাম্প্রদায়িক মানুষকে কি বুঝাবেন যে এই মেরুকরণটাই সবকিছু নয়? না, এই মেরুকরণটা যে মানুষের মধ্যেই, আমাদের মধ্যেই যে ভাঙন সৃষ্টি করছে, এবং আমাদের মাথায় হাত রেখে ওরা জিতে গিয়ে আমাদের বিরুদ্ধেই যে কাজ করবে। আপনার দাবিটাকে উন্নয়ন, ভোটটাকে উন্নয়নের নিরিখেই দেওয়া, উন্নয়নের নিরিখেই দেওয়া এবং মনুষ্যত্ব মূল্যবোধের ভিত্তিতে। মানে এই দুটো হচ্ছে মূল দাবি থাকবে মানুষের কাছে, ভোটারদের কাছে। তো আজকে আমাদের সময় হাতে খুব কম, সেই জন্য আজকে আমরা আলোচনা আর বেশি দূরে এগোতে পারছি না। মাধবীলতা, আপনাকে অজস্র ধন্যবাদ আসবার জন্য। শুভকামনা রইল আপনার সাথে আমাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন ভারত টিভি। সাফ কথা। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল। সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়।